আমার স্ত্রী নীরাকে আমি খুব ছোটবেলা থেকে চিনি, কিন্তু কখনো এমনভাবে হাসতে দেখিনি। আজ যেমনভাবে ওই ছেলেটার সাথে রিকশায় বসে হাসতেছে। মাত্র গতকালই নীরার সাথে আমার বিয়েটা হয়েছে। মায়ের দিকে তাকিয়ে ওকে বিয়ে করেছি, আর আজকে অন্য ছেলের সাথে এমনভাবে দেখতে পাবো অন্তত এটা আশা করিনি। নীরাকে হাসানোর জন্য আমার মা সব সময় চেষ্টা করত, কিন্তু কোনো লাভ হয় না। সব সময় বাড়িতে গম্ভীরভাবে থাকে। আজ ছেলেটার সাথে নীরার এমন হাসার রহস্য কি? তাহলে কি নীরা আমাদের সবাইকে ঠকাচ্ছে? এসব চিন্তা ভাবনা করতেছি, তখনই ওরা দুজনেই রিক্সা থেকে নেমে একটা রেস্টুরেন্টে যাচ্ছে। আমিও বাইক নিয়ে সেই রেস্টুরেন্টের সামনে গেলাম। পার্কিং জোনে বাইক রেখে, মুখে মাস্ক পরে আর চোখে কালো একটা চশমা পরে ভেতরে প্রবেশ করি। উকি ঝুঁকি দিয়ে দেখি নীরা আর ওই ছেলেটা একদম কর্নারের টেবিলে বসা। আমি আড়াআড়িভাবে 3 টেবিল পেছনে বসে পকেট থেকে মোবাইলটা বের করে দূর থেকে ভিডিও করেছি অল্প কিছুক্ষণ। আমাকে অবাক করে দিয়ে ছেলেটা নীরার হাতটা ধরেছে। নীরাকে দেখে মনে হচ্ছে সেও স্বাভাবিক আছে। আমি অল্প কিছুক্ষণ ভিডিও করে সোজা বাইরে চলে আসি। আজ মহারানী বাড়িতে আসুক, আমাদের খেয়ে আমাদের পরে আমাদের সাথেই এমন কাজ করছে। মাকে এখন কিছু বলা যাবে না, কারণ মাকে এসব দেখালে মা অনেকটা কষ্ট পাবে। ওর জন্য মা কি না করছে। আমাকে সবসময় হোস্টেলে রেখেছে, কারণ আমি নীরাকে ছোটবেলা থেকেই ঘৃণা করতাম। আচ্ছা, ও যদি কাউকে পছন্দ করে থাকে বা ভালোবেসে থাকে, তাহলে আমাকে বিয়ে করতে রাজি হয়েছিল কেন? আর সে মাকে বলেনি কেন যে খালামণি আমি একজনকে ভালোবাসি? এসব ভাবতে ভাবতে মেন রাস্তায় চলে এসেছি। মেন রাস্তায় এসে বাইক থামিয়ে নীরার জন্য অপেক্ষা করতে লাগলাম, কারণ আমি একা বাড়িতে গেলে মা ভীষণ কষ্ট পাবে। সন্ধ্যা 6টার দিকে নীরাকে দেখি একটা রিক্সা করে আসতেছে। আমি এমনভাবে সামনে গিয়েছি যেন আমি ওর সম্পর্কে কিছুই জানি না আর কিছুই দেখিনি। কাছে গিয়ে রিক্সা থামিয়ে আমি বললাম, নীরা নামো, আমি তোমাকে বাইকে করে বাড়িতে নিয়ে যাব। তা না হলে মা কষ্ট পাবে আর পরে আমাকে বকাঝকা করবে। তখন নীরা বলল, থাক, তার কোনো দরকার নেই। আমি তোমার সাথে গেলে তোমার মান সম্মান নষ্ট হয়ে যাবে। তোমার বন্ধুরা সবাই তোমাকে দেখে হাসাহাসি করবে। আর তার চাইতেও বড় কথা হলো তোমার বাইক নষ্ট। ঠিক তখনই আমি নীরার মুখ চেপে ধরে বলি, যা বলছো এর মধ্যেই থাকো, এর বেশি বলার কোনো দরকার নেই। এমনিতেই সকালে বলছো বাইক নষ্ট হবে, আর সাথে সাথেই নষ্ট হয়ে গেছে। 3 ঘন্টা বসে থেকে বাইক ঠিক করিয়েছি। আজ ভার্সিটিতে ক্লাস করতে পর্যন্ত পারিনি বলে হাতটা সরিয়ে নিয়েছি। নীরার চেহারা কালো হয়ে গেছে আর তখন বলল, সরি, আমি বুঝতে পারিনি যে সত্যি সত্যি বাইক নষ্ট হয়ে যাবে। আমি বললাম, তুমি এমন অনেক কিছুই বুঝতে পারো না, যার কারণে খেসারত দিতে হয় আমাকে আর আমার পরিবারকে। এখন কথা কম বলে এসো, বলে বাইকে এসে বসেছি। তখন নীরা পার্স ব্যাগ থেকে 500 টাকার নোট বের করে রিক্সার ড্রাইভারকে দিয়েছে। তখন রিক্সার ড্রাইভার বলল, আপা, আমার কাছে এত বড় নোটের ভাঙতি নেই, একটু কষ্ট করে ভাঙতি দেন। নীরা কিছুটা বিরক্তি হয়ে আমার দিকে তাকিয়েছে। তখন আমি মানিব্যাগ থেকে 50 টাকার একটা নোট বের করে রিক্সার ড্রাইভারকে দিয়েছি। নীরা বলল, তুমি টাকা দিতে গেলে কেন? আমি বললাম, হাওলাত দিয়েছি, তুমি ভাঙতি করে আমার টাকা আমাকে ফেরত দিয়ে দিও। এখন এসো, বাড়িতে গিয়ে ফ্রেশ হতে হবে। নীরা বাইকে এসে বসেছে, মাঝে ওর ব্যাগটা রেখেছে। আমি কিছুই বলিনি। অল্প কিছুক্ষণের মধ্যেই বাড়িতে চলে এসেছি। আমার সাথে নীরাকে দেখে মা অনেকটাই খুশি হয়েছেন। মা বলল, যাক বাবা, আমি অনেক খুশি হয়েছি, তুই নীরাকে কষ্ট করে সাথে নিয়ে এসেছিস। এখন থেকে আমার আর তেমন কোনো চিন্তা করতে হবে না, তুই নীরাকে সবসময় এমনভাবে নিয়ে আসবি। আমি বললাম, ঠিক আছে, বলেই রুমে চলে এসেছি। তখন চেয়ে দেখি নীরা ওয়াশরুমে যাচ্ছে। আমি ওর হাতটা ধরে বললি, শোনো, এই ওয়াশরুমে তুমি যাবে না, এটাতে শুধু আমি যাব, তুমি তোমার রুমের ওয়াশরুমে যাবে। নীরা বলল, হাতটা ছেড়ে দাও, আমার ব্যথা লাগছে। আমি হাতটা ছেড়ে দিয়ে ওয়াশরুমে যাচ্ছি। তখনই নীরা বলল, ঠিক আছে, আমি আমার রুমের ওয়াশরুমে যাচ্ছি। যদি খালামণি জিজ্ঞেস করে তাহলে বলবো আপনার ছেলে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। আমি বললাম, মায়ের কাছে এমনভাবে নিজেকে আর কত ভালো রাখবে? একদিন তোমার সব ভালো মানুষের চেহারার পেছনে লুকিয়ে থাকা আসল চেহারা বের হবে। সেই দিন কি হবে একবার ভেবে দেখেছো? নীরা বলল, সৌরভ, তুমি কি বলতে চাচ্ছ? আমার কি চেহারা তুমি বের করবে? কি বলতে চাচ্ছ? আমি বললাম, আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। আর শোনো, আমি আগে ফ্রেশ হতে যাব, এরপর তুমি যাবে। যদি তোমার বেশি তাড়া থাকে তাহলে অন্য বাথরুমে যাও। বলেই আমি ওয়াশরুমে চলে গেছি। নীরা রাগ করে বসে আছে আর মনে মনে ভাবছে, সৌরভ কি এমন দেখেছে যার কারণে একদিনে এতটা পরিবর্তন হয়ে গেছে। ঠিক তখনই রুবা এসে বলে। রুবা বলল, আমি কি আসতে পারি? নীরা বলল, আরে রুবা, তুই আয়, তোর আবার অনুমতি নিতে হবে নাকি? আরেকটা কথা, তবে নীরাকে মা ছাড়া আরো একজন ভালোবাসে, সে হচ্ছে আমার বোন রুবা। রুবা বলল, শোনো আপু, আমি এখন থেকে তোমাকে ভাবি বলে ডাকবো। নীরা বলল, কেন?
রুবা বলল, কারণ ভাবি বলে ডাকলে তুমি আমাকে কোনো কাজের অর্ডার করতে পারবে না, কারণ স্বামীর ছোট বোন বলে কথা, কখন কোন কথা মনে করে নিবে, এরপর আবার আমার স্বামীর কাছে বানিয়ে বানিয়ে লাগাবে। নীরা বলল, ওরে আমার দুষ্টু রে, বলে রুবার কান টেনে ধরছে। রুবা বলল, আব্বু সরি, ভুল হয়েছে, আমি জীবনেও আর এমন দুষ্টুমি করব না। তখনই আমি ফ্রেশ হয়ে বের হয়েছি, আর ওরা দুজনে দুষ্টুমি বন্ধ করে দিয়ে চুপচাপ হয়ে গেছে। আমি বললাম, অফিস থেকে কখন এসেছ? যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও। আমি তোমাকে বলেছি তুমি আগে যাও, কিন্তু না, আমাকে আগে যেতে বলেছ। এখন গিয়ে ফ্রেশ হয়ে নাও। রুবা বলল, বাহ, একদিনেই এত কেয়ার। ভাই তুই কবে এমন ছিলি? আমি বললাম, এই তুই এখানে কেন এসেছিস? যা গিয়ে পড়তে বস, এবার যদি কোনো রকম রেজাল্ট খারাপ হয় সোজা বিয়ে দিয়ে দিব। রুবা বলল, তোমার থেকে আমার রেজাল্ট অনেক ভালো, বলে এক দৌড়ে চলে গেছে। আর নীরা ফ্রেশ হতে চলে গেছে। আমি খাটের উপর শুয়ে বই পড়ছি। কিছুক্ষণ পর নীরা এসেছে, ভেজা চুল আর মেরুন কালার শাড়ি, সাথে ম্যাচিং ব্লাউজ আর এক মুঠো কাচের চুড়ি। তাকিয়ে আছি আমি নীরার দিকে। নীরা মুচকে হেসে আমার পাশে এসে বসলো। আমি বললাম, এই তুই এত সুন্দর করে সেজেছিস কেন? নীরা বলল, তাতে তোমার কি? আমার ইচ্ছে হয়েছে, আমি সেজেছি। যদি তোমার দেখতে ইচ্ছে না হয় দেখবে না। আমি বললাম, এমনভাবে সেজে গুজে সামনে আসলে সবারই দেখতে ইচ্ছে হবে। আজকের পর আর কোনো সময় এমনভাবে সেজে গুজে আমার সামনে আসবে না, এই বলে দিলাম। নীরা বলল, তোমার দেখতে হলে দেখো, আমি কি বারণ করেছি যে দেখো না? তখন রুবা বাইরে থেকে ডাক দিয়ে বলে। রুবা বলল, আপু তোমাদের মা ডাকছে, খেতে আসো। তখনই নীরা উঠে চলে গেছে। আমি বইটা রেখে নীরার সাথে গেছি। খাবার টেবিলে আজ প্রথম নীরার সাথে বসেছি। সেই ছোটবেলা একবার বসেছিলাম, তখন আমার বদহজম হয়েছে, যার কারণে আমি নীরার সাথে আর জীবনও খেতে বসিনি। আজ নীরা আমার পাশে বসেছে। মা অনেকটাই খুশি হয়েছে, তবে আমি জানি নীরার সম্পর্কে সবকিছু জানলে মা অনেক কষ্ট পাবে। বাবা বলল, তা সৌরভ, তোর কেমন কাটলো সারাদিন? আমি কিছু বলবো তার আগেই মা বলল, আজ সারাদিন অনেক ভালো গেছে, তাই না সৌরভ? তুমি ওর দিকে তাকিয়ে দেখো, একদিনে কেমন সুন্দর হয়ে গেছে ওই। আমি আর কিছু বলিনি, কারণ যাই বলি মা নীরার পক্ষ নিয়ে কথা বলবে। খানা শেষ করে রুমে এসে খাটের উপর শুয়ে পড়ি। নীরা বালিশ নিয়ে নিচে শুতে যাবে, তখনই আমি বললাম, আমি জানি কেন তুমি আমার কাছ থেকে দূরে থাকো। আচ্ছা, এমন অভিনয় কার কাছ থেকে শিখেছো তুমি? নীরা হাতের বালিশটা রেখে বলে। নীরা বলল, সৌরভ, তুমি আমাকে বিয়ে করেছো ঠিকই, এর মানে এই না যে যাতা আমার নামে বলবে আর আমি মুখ বুজে সহ্য করব। আমি বললাম, যেটা সত্যি সেটাই বলি। আর শোনো, এত চেঁচিয়ে কথা বলবে না, মা শুনতে পেলে কষ্ট পাবে। তুমি কি করছো সেটা তুমি জানো, আমি কেন তোমাকে বলতে যাব? নীরা বলল, আমি তোমার আর তোমার পরিবারের সাথে কোনো রকম অভিনয় করছি না, বরং তোমরা। তখনই নীরা চুপ হয়ে গেছে, আর কোনো কথা বলে না, চুপচাপ হয়ে দাঁড়িয়ে আছে। আমি শোয়া থেকে উঠে ওর কাছে গেছি। আমি বললাম, থামলে কেন? বলো, আমি আর আমার পরিবার তোমার সাথে কি করেছি? নীরা কিছু বলছে না, এক পা দুপা করে পেছনে যাচ্ছে, আর আমি নীরার দিকে এগিয়ে যাচ্ছি। নীরা বলল, সৌরভ, তুমি এমনভাবে আমার দিকে এগিয়ে আসছো কেন? দেখো আমার ভালো লাগছে না, আমি ঘুমাবো, দেখি সরো। তখনই আমি নীরাকে ধাক্কা দিয়ে দেয়ালের সাথে আটকিয়ে ওর দুটো হাত চেপে ধরে বলি, বলো, আমার পরিবার তোমার সাথে কি করেছে? তোমার মতো অপায়া অলক্ষী মেয়ে জীবনে কম দেখেছি। নীরা বলল, সৌরভ, আমি তোমাকে আগেই বলেছি আর এখনো বলি, আমার জন্ম নিয়ে কোনো রকম খারাপ কথা বলবে না। তখনই আমি আরো শক্ত করে নীরার হাতগুলি চেপে ধরে বলি, আমি বললাম, বলবো, 100 বার বলবো, 1000 বার বলবো, তুই অপায়া অলক্ষী, তোর জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে। তখনই চেয়ে দেখি নীরা কান্না করছে। আমি মুচকে হেসে বলি, শুরু হয়ে গেছে তোর ড্রামা। আর একটা কথা ভালো করে শুনে রাখ, তুই যা করতে চাচ্ছিস তা কোনোদিনই করতে পারবি না। এসব কোনো কথা যদি মায়ের কাছে বলিস তাহলে তোর খবর আছে, এই বলে দিলাম। নীরার চোখ দিয়ে অঝরে অশ্রু পড়ছে। আমি হাতটা ছেড়ে দেই, আর নীরা সাথে সাথে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। আমি রাগ করে এসে শুয়ে পড়েছি। তখনই চেয়ে দেখি আমার হাতে রক্ত। আমি ধরে দেখি আলগা রক্ত। তখনই মনে পড়েছে নীরার হাতে কাচের চুড়ি ভেঙে ঢুকে গেছে, ওর হাতের রক্তটা আমার হাতে লেগে গেছে। আমি হাতের রক্তটা মুছে শুয়ে আছি। কিছুক্ষণ পর দেখি নীরা এসেছে, হাতে একটা কাপড় দিয়ে বাঁধা। আমি দেখেও না দেখার মতো করে আসি। তখন নীরা বালিশ নিয়ে নিচে শুয়ে পড়েছে। আর আমি বললাম, আজকের কোনো কথা যদি মাকে বলো তাহলে তোমার জন্যই খারাপ হবে। আর তোমার হাতটা যে কেটে গেছে সেটা মা জিজ্ঞেস করলে বলবে চুরি পরতে গিয়ে ভেঙে গেছে, আর আমি নিজে ব্যান্ডেজ করে দিয়েছি। নীরা বলল, ছি, তুমি এমন ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। আমি বললাম, আমাকে তো ঘৃণা করবেই, কারণ তখনই আমি চুপ হয়ে গেছি।
নীরা বলল, কারণটা কি, বলো কি হলো। আমি বললাম, সেটা সময় বা প্রয়োজন হলেই বলবো, এখন আর কোনো কথা বলবে না বলেই আমি ঘুমিয়ে পড়েছি। নীরা নিজে নিজে কিছু কথা বলে সেও ঘুমিয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে রেডি হতে যাব, তখনই মনে পড়েছে আমার চাকরি তো চলে গেছে। এত সকালে উঠে কি করব, জীবনে এমন অপায়ামে কমই দেখেছি বলে শুয়ে পড়েছি। ওইদিকে নীরা ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেছে। তখনই মা বলল, নীরা, সৌরভ কোথায়, ওকে দেখছি না যে। নীরা বলল, দেখলাম তো শুয়ে আছে। মা বলল, শুয়ে আছে মানে, তুই ওকে ডাক দেস নাই? ওর তো অফিস আছে, আবার ভার্সিটিতেও ক্লাস করতে যাবে, যা গিয়ে ওকে ডেকে নিয়ে আয়। নীরা বলল, হ্যাঁ খালামণি, যাচ্ছি। বলে নীরা গিয়ে সৌরভকে ডাক দিতেই সৌরভ টান দিয়ে নীরাকে বুকের মাঝে নিয়ে গেছে। সৌরভের এমন কাণ্ডে নীরা অবাক হয়ে গেছে। তখনই সৌরভ বলতেছে, আমার জান, কলিজার টুকরা, বলে নীরাকে আরো শক্ত করে জড়িয়ে ধরেছে। তখনই নীরা সৌরভের কানে চিমটি দিয়েছে, আর সৌরভ চোখ মেলে দেখে নীরা ওর বুকের উপর। তখনই লাফ দিয়ে উঠে বলে। সৌরভ বলল, এই তুমি আমার বুকের উপর এসেছো কেন? নীরা বলল, তুমি নিজেই তো আমাকে টেনে নিয়েছো। আমি বললাম, মিথ্যা বলো না, আমি ঘুমিয়েছিলাম, তখনই আমার মনে পড়ে গেছে, আমি স্বপ্ন দেখছিলাম, আর তখনই নীরাকে বুকে টেনে নিয়েছিলাম। নীরা বলল, তোমাকে খালামণি ডাকছে। আমি বললাম, তুমি যাও, আমি আসতেছি। নীরা চলে গেছে। আমি কিছুক্ষণ পর খাবার টেবিলের সামনে গিয়েছি। মা বলল, সৌরভ, তুই এখনো পরে পরে ঘুমাচ্ছিস কেন? তোর আজ অফিস ভার্সিটি যেতে হবে না? আমি বললাম, আমার চাকরি চলে গেছে, এ নাও সেই চিঠি, আর আজ মনটা খারাপ, ভার্সিটিতে যাব না। বাবা বলল, কি, তোর চাকরি চলে গেছে? আমি বললাম, হ্যাঁ, ওনারা বিনা নোটিশে আমাকে বের করে দিয়েছে। ওনাদের নাকি পার্ট টাইম জবের জন্য আর কোনো লোক দরকার নেই। তখনই পিছন থেকে একজন বলে ওঠে, নীরা যে অপায়া, তার প্রমাণ এবার আপনারা পেয়েছেন তো, নাকি এর থেকে বড় কোনো ক্ষতি হলে বিশ্বাস করবেন? তখনই বাবা মাকে বলে ওঠে, তোমাকে আমি বারণ করেছি, তাও তুমি সৌরভের সাথে নীরার বিয়েটা দিয়েছো, এবার বুঝো। তো গাইস, আজকের পর্বটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ গাইস।